আসসালামু আলাইকুম। আজকে শুরু করব হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ের পরবর্তী ধাপ, যেটা হচ্ছে কি অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট। ওকে, তো আমরা তো অনেক সময় শুনছি যে অ্যালগরিদমের কথা, লাইক 2020-এর পর থেকে আমরা অ্যালগরিদম সবচেয়ে বেশি শুনতেছি, তাই না? যেমন ফেসবুকের অ্যালগরিদম, তারপর হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম, তারপর হচ্ছে তোমার কি বলে মেটার অ্যালগরিদম, এগুলো আছে, তাই না? অ্যালগরিদমের যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে অ্যালগরিদম আসে যে অ্যালগরিদম হলো কোনো একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যৌক্তিক এবং ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি। হ্যাঁ, এই সংজ্ঞাটা পড়ে বুঝছো নাকি বুঝো না ওইটা বলতে পারতেছি না, বাট বোঝার চেষ্টা করে এভাবে যে ধরো তোমার কাছে একটা কাপ আছে, এই কাপের মধ্যে তুমি একটা চা বানাইতে চাও, কফি বানাইতে চাও বা চা বানাইতে চাও। এটার জন্য তুমি কি করতে চাও, কি করো অ্যাকচুয়ালি? তুমি কি করো, এই কফিতে তুমি প্রথমে কি করো, গরম পানি অ্যাড করো, তাই না? হ্যাঁ, অবশ্যই তুমি গরম পানি অ্যাড করবা। এখন যদি তোমার কাছে এখন কোল্ড কফি ইউজ করার ইচ্ছা থাকে বা কোল্ড কফি খাওয়ার ইচ্ছা থাকে, তখন তুমি অবশ্যই এখানে ঠান্ডা পানি দিবা। তো অ্যালগরিদমে তোমার প্রথমে লেখা লাগবে যে প্রথমে একটা কাপ নিব, তারপর হচ্ছে আমরা দ্বিতীয়তে কি বলবো, আমরা হচ্ছে বলবো যে পানি নিব। এখন পানি যে আমরা নিব, এটা কি গরম নাকি ঠান্ডা, এটা ডিপেন্ড করে কিসের উপর, আমাদের কফির ভেরিয়েন্টের উপর, তাই না? তো ধরো আমরা এখন গরম পানি নিলাম, কারণ আমরা হচ্ছে হট কফি খাবো। ওকে, আমি একটু উদাহরণ সহ পড়াইতেছি যাতে তোমাদের মাথায় অ্যালগরিদম জিনিসটা একটু ভালো মতো গেঁথে যায়। তো হট কফির জন্য তোমার কী কী লাগবে, প্রথমে ওয়াটার লাগবে, যেটা হইতেছে তোমার হট। আচ্ছা, এই হট ওয়াটার নিলা তুমি একটা কাপের মধ্যে, কাপ নিলা প্রথমে, কাপের মধ্যে তুমি কী করলা, হট ওয়াটার নিলা। হট ওয়াটারের পরে তুমি কী করলা, তুমি বললা যে আচ্ছা হট ওয়াটার যেহেতু আসছে আমার কাছে, এখন আমার কী লাগবে সেটা হচ্ছে কফি। কারণ ইভেনচুয়ালি অবশ্যই তুমি হচ্ছে কফি লাগবে, কারণ কফি তো তুমি খাবা দিন শেষে। অ্যান্ড কফির সাথে তোমার কী লাগবে, ধরো তুমি যদি এক্সট্রা ফ্লেভার অ্যাড করতে চাও, তাহলে তোমার কাছে মিল্ক লাগবে অ্যান্ড হচ্ছে সুগার লাগবে। তো এই গেল হচ্ছে তোমার টুকটাক আর কি আমরা মানে উপাদানগুলা। তো এখন যদি আমরা এটাকে বিভিন্ন ধাপে ধাপে আগাই, এখন অ্যালগরিদম জিনিসটা হচ্ছে যে আমরা যে উপাদানগুলা দিয়ে কোনো একটা ধরো ডিভাইস বা কোনো একটা ধরো প্রোগ্রাম যখন বানাইতে চাই, তখন কিন্তু আমরা বলি যে আমরা আসলে প্রথমে বলি যে ওটার উপাদানগুলা কালেক্ট করার চেষ্টা করি, তারপর বলি যে আমরা কী কী করতে চাই ওটা দিয়ে, তাই না? তো এটার অ্যালগরিদম যদি আমরা লিখি, এটা কাইন্ড এরকম আসবে যে ধাপ 1, সেটা হচ্ছে আমরা কি করব, তোমার কফির কাপ বাছাই করা। তারপরে এভাবে করে ধাপ 2 হচ্ছে আমাদের কি পানি। তারপর হচ্ছে তোমার ধাপ 3 হচ্ছে আমাদের জন্য কি আছে, ধাপ 3 হচ্ছে আমাদের জন্য আছে যে আমরা কি করবো, সেটা হচ্ছে যে কফি নিব নাকি হচ্ছে কি বলে পানি হচ্ছে গরম নাকি হালকা, হচ্ছে আমাদের 2 ধাপে, গরম অথবা হালকা, হালকা কেন ঠান্ডা, কফি অথবা হচ্ছে তোমার কফি অ্যান্ড হচ্ছে মিল্ক, এগুলো কি। তো আমরা জেনারেলি কী করি, একটা প্রবলেম সলভ করার জন্য বা কোনো একটা কাজ করার জন্য এরকম মাল্টিপল স্টেপে কাজ করি। তো এটার ফলে কি হয়, আমাদের যে বড় বড় প্রবলেমগুলো আছে, যেমন ধরো তুমি ধরো ইউটিউবে ঢুকলা, তুমি ইউটিউবে ঢুকে যদি দেখো যে তোমার ফিডের মধ্যে মানে তুমি যেখানে আসলে তোমার যে ভিডিওগুলো আসে, ওইখানে যদি তুমি দেখো যে ছোট বাচ্চাদের গান আসতেছে, তুমি তো বেশিক্ষণ থাকবা না। তো এটা হচ্ছে একটা সমস্যা, তাই না? তো সেটার জন্য কি করে, এই তোমার অ্যালগোরিদমগুলো ওইভাবেই সেট করা থাকে যে তোমার কোনগুলো পছন্দ এবং কোনগুলো অপছন্দ, ওগুলোর ভিত্তিতে তোমার একটা লিস্ট সাজানো হয় যে তোমার সামনে কী কী ভিডিও আসবে। ঠিক সেমভাবে হচ্ছে ইনস্টাগ্রাম কাজ করে, ঠিক সেমভাবে হচ্ছে আমাদের ফেসবুক কাজ করে, যে কারণে দেখবা যে একজন ইউজার প্রায় 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ওখানে কাটায় দেয় যদি সে অ্যাডিকটিভ হয়ে যায়। তো এখন আমরা একটু পড়ে নিব যে তোমার অ্যালগোরিদমের সুবিধা আর অসুবিধা। অ্যালগোরিদমের সুবিধাই মূলত অনেক বেশি। এখানে একটা সুবিধা যে দেখো সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, তাই না? অবভিয়াসলি এটা একটা রিজন। তারপর হচ্ছে তোমার প্রোগ্রামে ভুল নির্ণয় করা যায়, এটাও কিন্তু একটা রিজন। তারপর হচ্ছে প্রোগ্রামের প্রবাহ বোঝা যায়। এখন দেখো, আমরা যখন এই কফি বানানোর চেষ্টা করছি, তাই না, এরকম একটা কফি যখন আমরা বানানোর চেষ্টা করছি, তখন তো আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে আমরা কোন ধাপের পরে কোন ধাপে যাব। আমার কি প্রথমে কফি নেওয়া লাগবে নাকি প্রথমে কাপ নেওয়া লাগবে? যদি এরকম হতো যে আমি প্রথমে কাপ নিছি, মানে সরি, আমি যদি প্রথমে কফি নিছি কাপের জায়গায়, তাহলে অবভিয়াসলি এর একটা ব্লান্ডার হয়ে যেত জিনিসটা, তাই না? অবশ্যই ব্লান্ডার হতো। তো পরবর্তীতে যেটা আছে যে দেখো, জটিল প্রোগ্রামকে সহজে রচনা করা যায়। এখন দেখো, তুমি একটু চিন্তা করো যে তোমার একটা নিজের একটা কি বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানো দরকার। তো এটা কি তুমি একা একা পারবা বা এক ধাপে কি তুমি পারবা? অবশ্যই না। এটার জন্য তোমার কি মাল্টিপল স্টেপস লাগবে। তো অবভিয়াসলি এটা একটা জটিল প্রোগ্রাম। তো এই জটিল প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন রকমের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে দেন অ্যালগোরিদমের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তারপর কি আছে যে আমাদের প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। ধরো তুমি একটা তোমার স্কুলে একটা ওয়েবসাইট খুললা বা তোমার স্কুলের টিচার একটা ওয়েবসাইট খুললো, যে এখানে কী করে, এখানে হচ্ছে টিচারদের আইডি আছে, স্টুডেন্টদের আইডি আছে,
বাট এখানে একটা সমস্যা কি যে স্টুডেন্টদের আইডি নাম্বার হচ্ছে পাবলিক, যে কারণে ওদের রেজাল্টও পাবলিক হয়ে যায়। তো যেটা একটা প্রাইভেসির একটা মূল ধাক্কা আসতে পারে। তো এই ক্ষেত্রে ওরা প্রোগ্রাম পরিবর্তনের সময় কী করতে পারে, ওরা হচ্ছে তোমার যে পাবলিক আছে পাবলিক ওরা প্রাইভেট করে দেয়। আর ওরা কী করলো এক্সট্রা যে হ্যাঁ এখানে শুধুমাত্র টিচাররা ওদের রেজাল্ট দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো এটা কি একটা পরিবর্ধন। তো এই আর কি আমাদের অ্যালগোরিদমের জিনিসপাতি। পরবর্তী স্লাইডে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা এই যে অ্যালগোরিদমের যে কথা বললাম, এই অ্যালগোরিদমটা আসলে আমরা কী কী প্রতীক দিয়ে আসলে ডিফাইন করি, তাই না? এখন দেখো এখানে অনেকগুলো স্টেপ আছে। এখন এগুলোর মধ্যে সবগুলো যে তোমার জন্য ইম্পর্টেন্ট তেমন না, আমি কিছু দাগায় দিতেছি। যেমন স্টার্ট অ্যান্ড এন্ডের জন্য একটা, তারপর হচ্ছে তোমার ডিসিশনের জন্য এটা ইম্পর্টেন্ট, তারপর ইনপুট আউটপুটের জন্য এটা ইম্পর্টেন্ট, ডাইরেকশন অফ ফ্লো এর জন্য এটা ইম্পর্টেন্ট, প্রসেসের জন্য এটা ইম্পর্টেন্ট, প্রি ডিফাইন্ড প্রসেস আমাদের লাগবে না, কানেক্টর লাগবে, শেষ। আমরা যদি এই কয়টা ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে পারি যে এই এক একটা জিনিসের অ্যাকচুয়ালি এক এক মিনিং আছে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমি যেটা বলছিলাম যে দেখো আমার কাছে হচ্ছে এই যে এই কয়টা জিনিস। তো এখানে একটা জিনিস আছে, ধরো তুমি যখন একটা প্রোগ্রামকে বিল্ড করবা, তো এটা তোমার মাথায় রাখা লাগবে যে তুমি একটা প্রোগ্রামকে অবশ্যই স্টার্ট করতেছো অ্যান্ড তুমি এটাকে এন্ড করতেছো, তাই না? অবশ্যই তুমি এন্ড করবে একটা না একটা টাইম পরে। অ্যান্ড এটা হচ্ছে এটার মাঝখানে যে প্রসেসগুলো হবে এগুলো হচ্ছে আমাদের প্রসেস অথবা ডিসিশন মেকিং, আরও হাবিজাবি জিনিসপাতি, তাই না? ধরো তুমি হচ্ছে ফেসবুক ওপেন করলা বা তুমি ইউটিউব ওপেন করলা, তো ওইখানে কি হয়, তোমার প্রোগ্রাম প্রথমে কি স্টার্ট হয়। এখন এটা ব্যাকএন্ডে ওরা রান করতে থাকে, বাট তোমার ফোনের কথা চিন্তা করো যে তোমার ফোনের মধ্যে যেই অ্যাপ্লিকেশন আছে এটা হচ্ছে তোমার ফোনের মধ্যে স্টার্ট হয়, দেন সেখানে বিভিন্ন ধরনের প্রসেস হইতে থাকে। লাইক ওরা হচ্ছে ওই সার্ভার থেকে ডেটা কল করে, ডেটা তারপর তোমার ফোনের মধ্যে আসে, ফোনের মধ্যে এসে সেটা হচ্ছে তোমার HTML ফরম্যাটে তোমার ইউটিউবে দেখায়। দেন পরবর্তীতে তুমি যখন অ্যাপটাকে ক্লোজ করো তখন সেটা কি এন্ড হয়ে যায়, যে কারণে তোমার হচ্ছে মোবাইলে যে বেশি র্যাম খরচ হয় না, তাই না? তো এটার জন্য আমরা কিছু কিছু সিম্বল আছে, তো আমরা একটা এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আমি। তো এখানে দেখো একটা জেনারেল ফরম্যাট, যে প্রথমে দেখো স্টার্ট করছে, এখানে স্টার্ট করেছে আর এখানে হচ্ছে তোমার একটা এন্ড করছে। তো এই যে তুমি যে এখানের গোল্ড দাগটা দেখতেছো, এই যে এটা মেনলি হচ্ছে তোমার কানেক্টর। ওকে, এই কানেক্টরটা তোমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা যখন হচ্ছে একাধিক হচ্ছে অপারেশন চালাবা, লাইক হচ্ছে এই যে এই একটা লুপ, তারপর মানে লুপসের জন্য এটা লাগবে, তারপর হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, মানে এটা মেনলি লুপসের জন্য আমরা ইউজ করবো। ওকে, তারপর দেখো এখানে দেখো যে এখানে আমরা একটা পাইছি যে ট্রানজ্যাকশন প্রসেসিং ফ্লোচার্ট। ওকে, মানে তুমি যে ব্যাংকে টাকা আদান প্রদান করবা নাকি এরকম একটা প্রোগ্রাম আছে। তো প্রথমে যে হচ্ছে কী করবে, সে স্টার্ট করবে, স্টার্ট করার পরে দেখবে যে একটা কানেক্টর আসছে, কানেক্টরে তো কিছু নেই, এটা পরবর্তী ধাপে চলে যাবে। দেন পরবর্তীতে দেখবে যে তোমার গেট নেক্সট ট্রানজ্যাকশন, তোমার পরবর্তী ট্রানজ্যাকশন কী হচ্ছে। যদি দেখে যে এটা কি এন্ড হয়েছে, যদি দেখে যে না এন্ড হয় নাই, তাহলে সে কী করবে, ক্যালকুলেট দ্য লাইন, মানে লাইন আইটেম টোটাল, মানে তোমার যে জিনিসপাতি কিনছো বা তুমি যখন একটা ব্যাংকে টাকা জমা রাখবা, এটা মিলে হচ্ছে একটা গ্রোসারি স্টোরের জিনিসপাতি, যে তুমি যখন একটা জিনিস কিনছো তো সেটা কি ক্যালকুলেশন করে, এটাকে হচ্ছে যখন স্কোয়ার, এখানে দেখো এটা কি একটা তোমার আয়তক্ষেত্র না, অবভিয়াসলি এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন, বা এটাকে তুমি বলতে পারো যে অপারেশন, ঠিক আছে? তো এটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তোমার জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে জিনিসটা। তো এই যে এখানে যেটা দেখতেছো, এই যে এই রম্বস আকার যেটা, এই যে এরকম রম্বস, এটা কিন্তু তোমার জন্য ইনপুট অথবা আউটপুট হতে পারে। ওকে, এটা একটু মাথায় রাখা লাগবে, এটা সহজ, এটা তেমন আহামরি হার্ড কিছু না। যদি এগুলো মাথায় রাখতে পারো, তোমার পরীক্ষার মধ্যে হচ্ছে গতে তুমি ইজিলি 3-3 বা 4-4 পাইতে পারো, গতেও আসে মাঝে মাঝে এগুলা। তো একটু চিন্তা করো, এটা হচ্ছে তোমার ইনপুট আর এটা হচ্ছে তোমার আউটপুট, এই কি বলে রম্বস দিয়ে আমরা বুঝাই জেনারেলি। ওকে, তো আর এখানে দেখো একটু চিন্তা করে, এই যে এখানে একটা কি রম্বস, সরি এরকম একটা ডায়মন্ড শেপ দেখতেছো না, এই ডায়মন্ড শেপ আসলে তোমার হচ্ছে ডিসিশন মেকিংয়ের জন্য ইউজ করে। যেমন ধরো তুমি এরকম যে আজকে আমি স্কুলে গেলাম, স্কুলে যদি আমার দেখি যে 10 টাকার বেশি আছে, মানে হচ্ছে আমার যে প্রাইস আছে, সরি আমার যে পকেট মানি আছে, টাকা যদি দেখি 10 টাকার বেশি আছে, তাহলে কি আমি অবশ্যই হচ্ছে 2টা সিঙ্গারা খাবো, 2টা সিঙ্গারা। আর যদি ধরো 10 টাকার কম আছে, তাহলে হচ্ছে আমি কি বলবো যে খাবো না কিছু। ওকে, এরকম আর কি। আর পরবর্তীতে যে এখানে যে ক্যালকুলেশন হইতেছে, এগুলো কিন্তু এক একটা তোমার ক্যালকুলেশন, দেন হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে আউটপুট দেয়, আউটপুট দেওয়ার পরে আবার ইনপুট দেয়, অ্যান্ড লাস্টে অবভিয়াসলি তোমার কি একটা এন্ড পর্যায়ে চলে আসে, তাই না? তো এই গেল হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ফ্লো চার্ট, আমরা যেটাকে সাধারণত বলে ফ্লো চার্ট। তো আমরা একটা জেনারেল উদাহরণ দেখবো, যে ধরো তুমি হচ্ছে স্কুলে যাইতেছো, আমি একবারে ইজি কিংবা একবারে উদাহরণ দিয়ে শুরু করতেছি যাতে তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট ভালো মতো বুঝতে পারো। তো এই ক্ষেত্রে আমরা কি করব,
ধরো আমরা হচ্ছে একটা প্রোগ্রাম বানাইতেছি যে তোমার স্কুলে যাওয়ার রাস্তা। স্কুলে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে, প্রথমে শুরু করা লাগবে। আমি বাংলায় লিখতেছি এখন, ওকে। তো এটা দেখো আমরা প্রথমে এরকম একটা কি বলে উপবৃত্তাকার দিলাম এটা। দেন তোমার ফ্লো চার্টের মধ্যে একটা জিনিস তোমার অবভিয়াসলি খেয়াল রাখবা যে এইটার যে অ্যারো চিহ্ন দিবা এটা কিন্তু পরবর্তীটার সাথে থাকা লাগবে। এখন তুমি শুরু যে করবা, শুরু করার পরে তোমার এখানে কি একটা ইনপুট নেওয়া লাগবে। ইনপুটটা তুমি কি নেবা যে তোমার হচ্ছে হাতে সময় কতটুকু আছে, সময়। এখন যদি দেখো যে সময় তোমার কাছে ধরো 1 ঘন্টার উপর আছে, এখন আমরা কি করবো, একটা ডিসিশন তৈরি করবো। সময় ইজ গ্রেটার দেন 10, তাহলে 1 ঘন্টা। এখন আমার যেহেতু লেখা একটু কি বলে বেশি বড় হয়ে গেছে, আমি একটু টাইম নিতেছি। তো সময় ইজ গ্রেটার দেন হচ্ছে 1 ঘন্টা। এখন ধরো তোমার কাছে যদি সময় 1 ঘন্টা থাকে, ওকে, তো তুমি কি করবা, যদি সময় 1 ঘন্টা বেশি থাকে তাহলে যদি ইয়েস হয় তুমি কি করবা, হেঁটে যাবা। তোমার আউটপুট আসবে হচ্ছে হেঁটে যাওয়া। আর এখানে তোমার হচ্ছে প্রোগ্রাম এন্ড হবে, এই কারণে তুমি একটা কানেক্টর দিবে এখানে, সেটা হচ্ছে শেষ, কারণ তুমি স্কুলে পৌঁছে গেছো। আর যদি দেখো যে তোমার সময় কম আছে, একবারে যে সময় নাই, তাহলে তোমার কি আসছে, নো বা না, না দিবা এখানে। তো এখানে তুমি কি করবা, যে একটা ধরো আমরা কি বলবো এটাকে, বাস নিব বা তোমার হচ্ছে রিক্সা নিব, বাসে যাব। তো এটা একবারে বেসিক একটা উদাহরণ দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কীভাবে কাজ করি। আমরা সামনে এগুলো নিয়ে অঙ্ক করব, কিছু প্রবলেম সলভ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিস কী চলতেছে। তো পরবর্তী স্লাইডে আমরা একটা জিনিস দেখতেছি যে দেখো সিউডোকোড নামের একটা জিনিস আছে, তাই না? এখন দেখো আমরা হচ্ছে যখন বড় বড় প্রোগ্রাম, জটিল জটিল প্রোগ্রামকে আমরা রান করতে যাই, যখন তোমরা সিতে আর একটু তোমরা যখন একটু সিনটেক্সগুলো দেখবা তখন বুঝবা যে সেখানে আসলে কোডিং করা অ্যাকচুয়ালি অনেক টাফ, ওকে। কারণ তুমি মাঝে মাঝে সিনটেক্স ভুল করতে পারো। এখন এরকম এই সমস্যা যে মানে এই সমস্যাটা প্রথমত তোমার হচ্ছে টাইম কস্টলি, তারপর হচ্ছে তোমার বেশি সময় লাগে এগুলা ম্যানিপুলেট করার জন্য। তো এই কারণে বিজ্ঞানীরা বা ধরো প্রোগ্রামার যারা আছে, কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছে, ওরা কী করে, ওরা হচ্ছে এরকম একটা সুডোকোড তৈরি করে। যে ওরা হচ্ছে যে আমরা যে অ্যালগোরিদম পড়ছি না, যে একটু প্রথম দিকে যে চার্টের দিকে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা আসলে এখানে কী হিসাবে আসে, সেটা হচ্ছে কোড আকারে ওরা তৈরি করে। এই যে কোড দেখো এখানে একটা একটা এভারেজ নির্ণয় করে একটা সুডো কোড তৈরি করছে। তো আমরা একটু পড়ে নিই যে সুডো কোড আসলে কি। সুডো এটা শব্দের অর্থ হচ্ছে তোমার ছদ্ম বা হচ্ছে তোমার কি বলে সত্য নয়, এরকম টাইপের। তো প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত একটা পদ্ধতির নাম হচ্ছে তোমার সুডো কোড, যেটা তোমার হচ্ছে সুন্দর ও ইংরেজি ভাষায় তোমার প্রোগ্রামের বানানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এখন একটু চিন্তা করো যে বর্তমানে তো আমরা ধরো এআই আইসা পড়ছে, তাই না? তো এই ক্ষেত্রে যদি তোমরা সুডো কোডটা একটু ভালো মতো ধরো আয়ত্তে আনতে পারো, তোমরা কিন্তু এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে তোমরা কি ভালো মতো ইনস্ট্রাকশন দিতে পারবা। তো এই কারণে এই সুডো কোডটা যদি তুমি ভালো মতো কি বলে অ্যাকোয়ার করতে পারো, তাহলে তুমি হচ্ছে ভালো মতো একটা কি বলে একটা কোড রান করতে পারবো। অবভিয়াসলি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্য নিয়ে, নিজে রান করার জন্য তো অবভিয়াসলি নিজের কিছু প্র্যাকটিস লাগবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে আমাদের কী চাইছে। দেখো স্টার্টের পরে দেখলাম যে ইনপুট আছে, ইনপুট হচ্ছে আমার এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তারপর আমরা কী করলাম, টোটাল করলাম, কারণ এগুলো ধরো তুমি ছোটোবেলা থেকে জানো, তাই না? যে তুমি কী করো, সেটা হচ্ছে সামেশন অফ হচ্ছে তোমার এন, মানে এন সংখ্যক যে উপাদান, তারপর হচ্ছে এটা যে উপাদান সংখ্যা এন, মানে আচ্ছা যাক আমার আর কি এখানে একটু ঝামেলা আছে, ওইটা প্যারা নেই। তো মানে তুমি কী করো, এখানে হচ্ছে উপাদানগুলো যোগফল বা উপাদানগুলোর হচ্ছে কী বলে সংখ্যা, এখান থেকে তুমি হচ্ছে অ্যাভারেজ বের করো অ্যান্ড দেন হচ্ছে এখানে এন্ড করে দাও, শেষ। এটা গেল হচ্ছে তোমার সুডো কোড। দেন আমরা একটু পরবর্তী চার্টে যাব, সেটা হইতেছে যে অ্যালগোরিদম আর ফ্লো চার্টের মধ্যে পার্থক্য, ওকে। তো দেখো আমরা তো তখন ধরে অ্যালগোরিদম বক করলাম, আবার হচ্ছে ফ্লো চার্টও একটু টুকটাক কথাবার্তা বললাম। তো দেখো অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা কিন্তু কাইন্ডা সেম বাট একটু ডিফারেন্ট। তো এখানে তো সংজ্ঞা থেকে তো আমরা বুঝতে পারতেছি যে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে হচ্ছে অ্যালগোরিদম বলে। আর এখানে কি, সেটা হচ্ছে কতগুলো প্রতীক বা ব্যবহার করে সমস্যার ধারাবাহিক সমাধান করা হয়, সেটাকে ফ্লো চার্ট বলে, ওকে। একটা হচ্ছে তোমার কি চিত্রভিত্তিক, এটা একটু আমি হাইলাইট করে দিই এখানে একটু ভালো কালার দিয়ে, সেটা হচ্ছে লাল। সেটা হচ্ছে লাল কালার দিয়ে আমরা একটু হাইলাইট করে দিই, সেটা হচ্ছে এটা চিত্রভিত্তিক, আর এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক ভিত্তিক, ওকে।
পরবর্তীতে যেটা আছে দেখো, এটা এর দ্বারা প্রোগ্রাম বোঝাটা একটু কঠিন। ওকে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে, কঠিন। আর এটা কিন্তু একটু সহজ। দেখো, আমরা যখন এই ফ্লোচার্টটা প্রথমে খুলছিলাম, আমাদের এই যে এই সামনে যখন এটা ছিল, এই জিনিসটা যখন আমাদের সামনে প্রথমে আসছিল, তখন কি আমাদের এটা বুঝতে অনেক সুবিধা হয়েছিল না? যে আমরা তো বুঝতে পারতেছি যে এখানে শুরু হয়েছে, তারপর হচ্ছে এখানে একটা ইনপুট নিতেছে, এখানে ডিসিশন মেকিং হইতেছে, অপারেশন চলতেছে, দেন একটা আউটপুট দিচ্ছে, দেন আউটপুট দেওয়ার পরে যখন আবার এখানে ডিসিশন মেকিংয়ে ইয়েস আসতেছে, তখন আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে। তো এরকম, তাই না? আমরা ইজিলি বুঝতে পারতেছি। তো এই কারণে আমাদের হচ্ছে ফ্লোচার্টটা ইজি। তারপর হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়। আচ্ছা, এখানে হচ্ছে অ্যালগোরিদমের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে মানে অধৈর্যকর লাগে সবার কাছে, সেটা হচ্ছে প্রোগ্রাম মানে প্রবাহের দিকটা বোঝা যায় না। মানে ধরো তুমি হচ্ছে দেখবা যে ধাপ একের পরে ধাপ দুইয়ে যায়, ধাপ দুইয়ের পরে বলে যে ধাপ এক আবার করে দেখে। ওইটা আমরা পরবর্তী একটা টপিকে দেখবো, বা একটু পরে আমরা একটা প্রবলেম সলভিংয়ের সময় দেখবো। তো এরপর এখানে দেখি প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়। এটা তো অবভিয়াস একটা রিজন যে হ্যাঁ কেন বুঝতে পারি আমরা। তারপর হচ্ছে এখানে কি প্রোগ্রাম ভুল ত্রুটি করলে এটা হচ্ছে তোমার কি বলে দূর করা কঠিন, আর এটা হচ্ছে তোমার সহজ, তাই না? এই গেল হচ্ছে তোমার কথাবার্তা। বললো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম, আর হচ্ছে তোমার কি ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে, যেখানে শুধুমাত্র ভূমি আর উচ্চতা দেওয়া আছে। তো এটা যদি আমরা চোখ বন্ধ করে লিখতে চাই অ্যালগোরিদম, তাহলে অবশ্যই আমরা এভাবে লিখতে পারবো। ধাপ 1 সেটা হইতেছে ইনপুট, প্রথম হচ্ছে শুরু। ওকে, অলওয়েজ তোমরা হচ্ছে শুরু করবা, যাতে স্যাররা পছন্দ করে জিনিসটা। ধাপ 2 হচ্ছে আমাদের জন্য কি ইনপুট আমাদের কি করা, সেটা হচ্ছে যে ইনপুট হচ্ছে ভূমি হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে এইচ। আর ধাপ 3-এর ক্ষেত্রে আমরা কি করব? ধাপ 3-এর ক্ষেত্রে আমরা বের করব যে কি বলে আয়তন নাকি, না আয়তন না, এটা হচ্ছে তোমার কি বলে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা বের করা। এবং হচ্ছে কি ধাপ 4 হচ্ছে শেষ। এখন যদি এটাকে আমরা ফ্লো চার্ট আকারে বানাইতে চাই, তাহলে কি ইজিলি আমরা বানাইতে পারবো অবভিয়াসলি। তো চলো দেখি কীভাবে বানায়। তো প্রথমে কি শুরু, তোমরা চাইলে এটাকে আপাতত স্কিপ করতে পারো, কারণ এটা তোমরা পারবা। তারপর হচ্ছে কী করো, এটাকে হচ্ছে তোমরা কি বলে ইনপুট নাও প্রথমে ABC, এটা হচ্ছে তোমার। আচ্ছা, এটা একটু সুন্দর মতো লেখা লাগবে। ইনপুট ABC, আচ্ছা শুধুমাত্র ABC না, এটা হচ্ছে তোমার B,H। পরবর্তী ধাপে আমরা কি করি, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল কাউন্ট করি। এখানে যেহেতু অপারেশন চলতেছে, তো আমরা এভাবে চিন্তা করব, এটা হচ্ছে অপারেশন, এটা হচ্ছে ক্ষেত্রফল সমান B ইন্টু H, আর এটাই হচ্ছে তোমাদের কি আউটপুট আসতেছে ক্ষেত্রফল। আর এভাবে আমাদের প্রোগ্রাম হয় শেষ। তো এই গেল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের আরও কিছু প্রবলেম আছে, এটা হচ্ছে আমরা স্লাইডে দিয়ে দিছি। তো এগুলো থেকে আমরা 2টা করব, আর এই 2টার মধ্যে হচ্ছে এটা করব আগে। এটা হচ্ছে চাইলে তোমরা নিজেরা করতে পারো, আমি হচ্ছে আপাতত তোমাদেরকে ফ্লো চার্টটা দেখাই দিই, আর অ্যালগোরিদমটা তোমরা নিজেরা ট্রাই করো, বা আমি সমাধান দিয়ে দেবো, প্যারা নেই। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমরা হচ্ছে কি ছোটোবেলায় বা ক্লাস 6-7-এ, আমি জানি না তোমরা পড়ছো নাকি পড়ো নাই, একটা সূত্র ছিল, সেটা হচ্ছে C/9 সমান তোমার হচ্ছে F-32 বাই C/5 হবে, C/5 এরকম একটা সূত্র ছিল। যদি ভুলে যাও প্যারা নেই, এখান থেকে একটু দেখানো, তাহলে সুবিধা আছে। বাট এটা তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স, যারা সায়েন্স আছে ওদের থার্মোডাইনামিক্সে আছে। তো এখন তোমাকে বলছে যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে তোমার ফারেনহাইটে প্রকাশ করতে হবে। ওকে, তো দেখো তোমার কাছে অলরেডি একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? অবশ্যই দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি বাইর করতে পারো যে C/9/5 + 32 ইকুয়ালস টু হচ্ছে F আসতেছে, তাই না? তো এটা হচ্ছে কি ফারেনহাইটের জন্য তোমার সেলসিয়াস পাবা, তাই না? তো এখন ধরো আমরা এই 2টা জিনিসকে একটু মার্ক করে একটা সাইডে রেখে দিই, যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়, যাতে এগুলো ইউজ করার ক্ষেত্রে। ওকে, তো এটাকে আমরা আপাতত ছোট করে এই সাইডে রেখে দিই, যাতে তোমরা পরবর্তীতে অ্যাক্সেস করতে পারো। এখন একটু চিন্তা করো যে আমরা যখন একটা প্রোগ্রামকে শুরু করব, তো শুরু করার আগে প্রথমে কি করা লাগবে, অবশ্যই আমাকে এখানে শুরু লেখা লাগবে। শুরু লিখলাম, শুরু লেখার পরে আমরা এখানে কি করব, একটা ইনপুট নিব।
এখানে ইনপুট হচ্ছে সি, ইনপুট হচ্ছে আমার সি। পরবর্তী ধাপে আমি কী করবো, এখানে কম্পিউটেশন করব, মানে এখানে কি আমার হচ্ছে ওই কী বলে এটাকে আমরা কপি পেস্ট করে দিব, যে আমার যে এফ আছে, এফের মানই তো আমার লাগবে অ্যাকচুয়ালি দিন শেষে। এই এফের ভ্যালু হচ্ছে সি ইন্টু 9 বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে 32। এখন এখানে গুণ চিহ্ন ইউজ না করে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ইউজ করতে, কি বলে স্টার চিহ্ন ইউজ করতে। ওকে, কারণ টিচাররা এখন ধরো তোমাদেরকে সি শিখাইতেছে, তো যে কারণে হচ্ছে তোমাদের এখানে স্টার আর এখানে স্ল্যাশ ইউজ করবে। ধরো এর পুরাটা হচ্ছে আমি একটু মুছা দিই, তাহলে তোমাদের জন্য বোঝা ইজি হবে। তাহলে হচ্ছে 5 না অ্যাকচুয়ালি 9 ইন্টু সি, 9 ইন্টু সি, তারপর হচ্ছে হোল বাই 5, আর এটা গেল হচ্ছে আমাদের আন্ডারে। আর এটা একটু মাথায় রাখো যে একবারে জুম করে দেখাইতেছে, কিন্তু এগুলো কিন্তু একবারে অ্যাটাচ থাকবে। এই যে এই জিনিসটা কিন্তু একবারে অ্যাটাচ থাকবে, যে এইটা ফ্লো চার্ট, নাহলে কিন্তু স্যাররা মার্কেটে দিবে। এই জিনিসটা যাতে একটা বক্স আর একটা বক্সের সাথে কানেক্টেড থাকে, এটা বারবার বলতেছি। যেমন এখানে কানেক্টেড নাই, বাট খালি চোখে এটা বোঝা যায় না। ওকে, তো এর একটু খেয়াল রেখো পরীক্ষা হলে, যাতে এগুলো কানেক্টেড নাকি কানেক্টেড না। যদি কানেক্টেড না থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষার নাম্বার কিন্তু 0 দিতে পারে একটা প্রশ্নের মধ্যে। তো পরবর্তীতে আমরা কি দেখবো, সেটা হচ্ছে আউটপুট, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য আউটপুট আসবে এফ। এখন তোমরা এখানে চাইলে ইংলিশেও লিখতে পারো বা বাংলায় লিখতে পারো, আমার বাংলা হাতে লেখা যদিও অনেক খারাপ। এটা হচ্ছে আউটপুট এফ, তারপর হচ্ছে তোমার শেষ। আর অ্যালগোরিদমে তুমি কীভাবে লিখবা, অ্যালগোরিদম লিখবা যে প্রথমে ওই যে এটার কপি পেস্ট করবে অ্যাকচুয়ালি তুমি দিন শেষে, যে ইনপুট নিবা, ইনপুট নেওয়ার পরে হচ্ছে তোমার যে ফারেনহাইট আছে ওটাই লিখবা, দেন শেষ। এই গেল হচ্ছে তোমার জিনিসপাতি। এর আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখা নিই, সেটা হইতেছে যে কোনো বছর অধিবর্ষ কি না, কিন্তু এটা অ্যালগোরিদমে আর ফ্লো চার্টের আকারে দেখো। এখন মজার বিষয় হচ্ছে আমি এটা যেই দিন পড়াইতেছি তোমাদেরকে, আজকে হচ্ছে জুন মাসের 29 তারিখ, কালকে হচ্ছে 30 তারিখ জুন মাসে। তো আজকে হচ্ছে আমাদের টিচার কিন্তু এই একটা মানে আমাদের বুয়েটের টিচার কিন্তু এই জিনিসটা আমাদের কাছে ক্লাসে করাইছে। ওকে, হ্যাঁ, জিনিসটা ফানি হইলেও আমাদের হচ্ছে সিএসসি কোর্সে এটা পড়াইছে অ্যান্ড মজা পাইছে আর কি। তো দেখো, তোমার হচ্ছে একটা কি বলে ইয়ার বা তোমার একটা যে বছর, এটা যদি তোমার কি বলে অধিবর্ষ হইতে হয়, তাহলে এটা কয়েকটা ক্রাইটেরিয়া ফুল করা লাগে। ধরো তোমার হচ্ছে বছর হচ্ছে ওয়াই, কথার কথা ইয়ারে ওয়াই। তো ওয়াই যদি তোমার কি বলে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি তোমার 0 আসে, কিন্তু এটা যদি আবার তোমার ওয়াই বাই 100 যদি আবার তোমার ভাগশেষ 0 আসে, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার না। আবার তুমি দেখতেছো যে ওয়াইকে যদি তুমি ভাগ দিয়ে 400 দিয়ে ভাগ দাও, ভাগশেষ যদি তোমার 0 আসে, তাহলে এটা কিন্তু একটা লিপ ইয়ার। এটা কিন্তু দুইটা একসাথে বলতেছি, আর এটাও কিন্তু নিজে একটা সিঙ্গেল। আবার তুমি যদি দেখো যে ওয়াইকে যদি ভাগ দেওয়া, তুমি দেখতেছো ভাগশেষ তোমার 0, আর ওয়াইকে যদি তুমি ভাগশেষ করে এখানে যদি ভাগশেষ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে কিন্তু এটা তোমার লিপ ইয়ার। তো এইটা একটু মাথায় রাখলে, মানে এটা একটু মাথায় রাখো জিনিসটা, যে কোন একটা বছরকে যদি তুমি 400 দিয়ে ভাগ দাও অ্যান্ড ওইটা যদি ভাগশেষ তোমার 0 থাকে, তাহলে ওইটা একটা লিপ ইয়ার মানে অধিবর্ষ। আর যদি তোমার হচ্ছে কোনো একটা বছরকে যদি তুমি 4 দিয়ে ভাগ দেওয়ার পর যদি দেখো যে 100 দিয়ে ভাগ চাইতেছে না, ওইটাও কিন্তু একটা লিপ ইয়ার। বাট যদি এই ক্ষেত্রে এরকম হয়, তাহলে কিন্তু এটা লিপ ইয়ার না। এটা একটু মাথায় রাখা লাগবে, কারণ পরীক্ষায় তোমরা এটা নিয়ে বেশিরভাগ কি বলে ব্লান্ডার করো। তো প্রথমে আমরা এভাবে লিখবো। আচ্ছা, এই জিনিসটা আপাতত অ্যানোয়িং লাগতেছে, এগুলো সরাই দিই। তো প্রথমে আমরা কি করব, শুরু করলাম। শুরু করার পরে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা ইয়ার ইনপুট নিলাম, ভালো কথা, ইয়ার ইনপুট হিসেবে। তার পরবর্তীতে আমরা কি করব, সেটা হইতেছে ইয়ারকে ইনপুট নেওয়ার পরে আমরা দেখব যে ওয়াই পার্সেন্টেজ অফ 400 আগে দেখব। যদি তোমার না হয়, যদি হয় না, তাহলে তো এটা অধিবর্ষই না। এখানে একটা কানেক্টর ইউজ করে এখানে আমরা লিখে দেব অধিবর্ষ নয়। এই গেল একটা। তারপরে যদি আমরা দেখি যে ইয়েস যদি হয়, তাহলে আমরা লিখবো যে অধিবর্ষ। আচ্ছা, যদি এখন আরেকটা জিনিস আছে, দেখো ওয়াই তো তোমার অলওয়েজ যে হইতে হবে এরকম ব্যাপারটা না, এখানে একটা ভুল আছে। আমি এখানে একটা ছোট ভুল করছি। তাহলে এখানে তো আমি একটা শিওর হইতেছি যে এটা একটা অধিবর্ষ, তাই না? তো এটা হচ্ছে আমি তখন একটা আউটপুট হিসাবে দিব। আচ্ছা, যদি না হয় তখন কিন্তু আমার আরেকটা কি বলে চেক করা লাগতেছে, আরেকটা জিনিস আমার চেক করা লাগবে। সেটা হইতেছে এই ফরম্যাটটা, যে ওয়াই পার্সেন্টেজ অফ 4
ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এটার পর আমার আরেকটা জিনিস দেখা লাগবে যে যদি হয় ইয়েস তাহলে আমার আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হইতেছে বা এটাকে আমরা হচ্ছে মাঝে মাঝে লজিক আছে, এখানে দুইটা জিনিস পরিচয় করে দিই। ধরো ওয়াই পার্সেন্টেজ অফ 4, এখানে এই জিনিসটা বলতে বোঝা মডুলাস। মডুলাস জিনিসটা কি, এটা হচ্ছে তোমার ভাগশেষ, এটা একটু মাথায় রাখা লাগবে, কারণ তোমরা তখন বুঝতে পারবে যে জিনিসটা কি। মানে ভাগশেষটা হচ্ছে কি, ধরো তুমি হচ্ছে 4/4 করতেছো, এখন 4 1 কত 4, তাহলে এটা কি ভাগশেষ না? এই ভাগশেষ তো 0। এখন যদি ধরো তুমি 5কে 4 দ্বারা ভাগ করলা, তাহলে কি 4 1 4, তাহলে এখানে কি তোমার ভাগশেষ কত 1 না? এখানে মডুলাস, তাহলে এটা এই ক্ষেত্রে এটা হবে 5% অফ 4 ইকুয়াল টু 1। ওকে, তুমি যদি তোমার মডার্ন ক্যালকুলেটর থাকে তোমার বাসায়, তাহলে তুমি যদি এটা করে দেখো দেখবা যে 1 আসতেছে। তো এটা আপাতত আমরা একটু ছড়ায় রাখি এগুলারে। ওয়েট আ মিনিট, এই জিনিসটা আমরা একটু ক্লোজ করে দিই যাতে তোমাদের পরবর্তীতে অ্যাক্সেস করতে সুবিধা হয়। তো এই যে এখন একটু খেয়াল করে আমরা একটু এখানে আরেকটা কাজ করব, সেটা হইতেছে একটু জুম করে এটাকে একটু বড় করব। এখন একটু দেখো পরবর্তী ধাপে, সেটা হইতেছে যে আমরা একটু বড় করে একটা ডায়মন্ড নিব যাতে আমাদের জন্য একটু পসিবল হয় যে পুরোটা লেখা। ওয়াই ইজ কি বলে পার্সেন্টেজ 4 ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই পার্সেন্টেজ, এখানে এন্ড এর একটা অপারেটর আছে, এটা আমি একটু পরে আসতেছি। তো এখানে এটা নিয়ে একটু কি বলে বিচলিত হওয়ার কিছু নাই, এটা একটু মাথায় রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এখানে এন্ড মানে এখানে মানে কি, ধরো তোমার হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন আছে, এখানে একটা এক্সপ্রেশন আছে। তো যদি দুইটাই সত্য হয়, লাইক ধরো তুমি হচ্ছে এরকম, তুমি একজন মানুষ, তুমি ধরো কি বলে কাপড় চোপড় পরো, মানে তুমি একটা ভদ্র। এখন ধরো তুমি এরকম হয় যে তুমি কাপড় চোপড় পরো না কিন্তু তুমি মানুষ, তখন কি তোমাকে সবাই পাগল বলবে বা তোমাকে ধরো পাগল বা পশু বলবে। ধরো তুমি এখানে আছে একজন মানুষ, সরি তুমি যদি ধরো কাপড় চোপড় পরো কিন্তু তুমি আসলে একটা পশু, তাহলে তুমি কি মানুষ? উত্তর হলো না, তুমি একটা পশু বা পাগল টাইপের, এই আর কি। তো এই আর কি খুব বাজে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম কথার কথা। যাই হোক, তো পরবর্তীতে দেখো এখন তোমার হচ্ছে এই যে যদি হয় ইয়েস, যদি হয় এটা ইয়েস তাহলে তো অবভিয়াসলি এটা একটা অধিবর্ষ, আর যদি হয় নো তাহলে হচ্ছে কি আমাদের আসতেছে যে এটা অধিবর্ষ না, মানে অধিবর্ষ না এটা যদি আমরা পাই। তো পরবর্তীতে যদি দেখি এটা নো, তাহলে কি অধিবর্ষ নয়, এটা আমাদের জন্য আউটপুট। এটা কিন্তু লেখা দিতে হবে যে আউটপুট। সো এভাবে করে আমরা প্রোগ্রামটা আসলে দিন শেষে শেষ করি, একটা কানেক্টর ইউজ করি দুইটাতে, দেন পরবর্তীতে শেষ। এখন একটু চেষ্টা করবা যে তোমার যেহেতু খাতা তো বড় জায়গা, তো সেখানে তোমরা চেষ্টা করবা সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করার। আর তুমি যদি এখানে ফ্লোচার্টটা বানায় ফেলো, তোমার হচ্ছে কি বলে অ্যালগোরিদম বানানোটা ওইরকম আহামরি টাফ কিছু না। তো এখন একটু চিন্তা করো, তো আমার কাছে হচ্ছে একটা কি বলে অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লোচার্ট বাইর করতে বলছে, তাই না? তো আমরা একটু চিন্তা করবো যে আমার কাছে হচ্ছে তিনটা সংখ্যা আছে, লাইক এ আছে, বি আছে, সি আছে। এখন একটু চিন্তা করো যে এ বি সি এই তিনটা সংখ্যা আছে, তো আমি কীভাবে তুলনা করব? এখন ধরো আমার কাছে তিনটা সংখ্যা আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, কথার কথা। তো আমরা প্রথমে দেখবো যে 7 আর 8-এর মধ্যে কে বড়, তাই না? তো 7 আর 8-এর মধ্যে হচ্ছে কে বড়, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে ধরো একটা মিনিট, 7 অ্যান্ড 8-এর মধ্যে হচ্ছে দেখতেছি আমরা 8 বড়। আচ্ছা, এরপর আমরা কি দেখতেছি, সেটা হচ্ছে 8 ও 9-এর মধ্যে কে বড়, সেটা হচ্ছে আমরা দেখতেছি 9 বড়, তাই না? এখন একটু চিন্তা করো যে এরকম তুমি কি বারবার তুমি এরকম করতেছো না? তো এই ক্ষেত্রে না তুমি একটা ডিসিশন মেকিং তৈরি করতেছো, তাই না? ডিসিশন মেকিং এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমার প্রথমে একটা প্রবলেম সলভ করার আগে বোঝা লাগবে যে তুমি এখানে কি কি অপারেশন চালাইতেছো, এটা হচ্ছে তুমি ডিসিশন মেক করতেছো, তাই না? তো ধরো তুমি হচ্ছে এ বি সি আছে, এখন তুমি কথার কথা এরকম হলো ব্যাপারটা যে দেখতেছো যে এ ইজ গ্রেটার দেন বি। ওকে, যদি হয়, যদি এটা ঠিক থাকে, এটা কারেক্ট হয়, তাহলে তোমার দেখা লাগবে কি বি ইজ গ্রেটার দেন সি। যদি এটা রং হয় তাহলে তোমার দেখা লাগবে কি না, যদি এটা তোমার কারেক্ট হয় তাহলে এটার অ্যান্সার কী আসবে, সি। আর যদি এটা তোমার হচ্ছে এটা এটা এইভাবে বোঝানোটা একটু টাফ, এটা হচ্ছে তোমার ফ্লো চার্ট আকারে দেখাইতে হবে। সো আমরা একবারে ফ্লো চার্টে চলে যাই, তাহলে বুঝতে পারবো।
তো প্রথমে হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে শুরু করব, তাই না? শুরু করলাম। তারপর আমরা কি করব, ইনপুট নিব, 3টা সংখ্যা আমরা ইনপুট নিব, ইনপুট এ বি সি। ইনপুট নেওয়ার পরে কি করব, দেখো একটু চিন্তা করে, আমরা প্রথমে যে কোনো 2টা সংখ্যার কি তুলনা করব। যেমন এ ইজ গ্রেটার দেন বি, এটা জিজ্ঞেস করব। যদি আসে ইয়েস, এরপর আমরা আবার একটা চিন্তা করব যে বি ইজ গ্রেটার দেন সি। যদি দেখো ইয়েস, তাহলে হচ্ছে এখানে যে আউটপুটটা আসবে সেটা হইতেছে বি বড়। ওকে, এটা গেল হচ্ছে একটা, মানে বি পাইলাম। আচ্ছা, সাপোজ এটা যদি না হয় তাহলে কি হইতে পারে? কথার কথা, এটা হচ্ছে ধরো নো, তাহলে এটা কি আসবে তোমার হচ্ছে কি সি বড় অবশ্যই। আমি খালি এখানে আপাতত আমি এখানে সিম্বলটা রেড আকারে দিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা বড় কোনটা ছোট, কারণ আমার এখানে একটু লেখার ঘাটতি আছে, মানে লেখার জায়গা একটু কম আছে এখানে। আর তোমরা যেহেতু এটা মোবাইলের স্ক্রিনে দেখবা, বেশি ছোট করলে তোমাদেরও ঝামেলা হবে। পরবর্তীতে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি, সেটা আবার এখন দেখো বি গেল, সি গেল। এখন দেখো আমার হচ্ছে এ আর বি এর মধ্যে যদি এ বড় হয়, মানে সরি, আচ্ছা আমি মানে এখানে একটা ত্রুটি করছি, সেটা হচ্ছে যে একটা জায়গা আমি ভুল করছি, সেটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ হবে এখানে। ওকে, এটা একটু সাবধানে থাকা লাগে, কারণ মাঝে মাঝে এরকম হয়ে যায়। আচ্ছা, যদি বি ইজ গ্রেটার দেন এ হয় তাহলে এটা তো হলো। আচ্ছা, যদি না হয়, সাপোজ কথার কথা, যদি এ বি এর থেকে বড় হয়, তখন আমার দেখা লাগবে কি, সেটা হচ্ছে এ কি সি এর থেকে বড়। যদি হয় ইয়েস, তাহলে অবভিয়াসলি আমার আউটপুট আসবে কি, সেটা হইতেছে এ। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটু রেড কালার দিয়ে দিই। আর যদি দেখি এটা হচ্ছে নো, আর যদি দেখি এটা হচ্ছে তোমার নো, তাহলে আমরা দেখবো আমরা কি আউটপুট পাবো, সেটা হইতেছে তোমার সি। অ্যান্ড এগুলাকে আমরা একটু কানেক্ট করে দেবো সবগুলারে। আই নো এটা একটু ঝামেলা হইতেছে, আমি একটু বেশি ছোট জায়গায় লিখে ফেলছি এগুলা। আর ফ্লো চার্টে আমরা চেষ্টা করি এরকম আর কি সবসময় সোজা রাখার, আমি একটু বাঁকা করছি যেহেতু জায়গা কমে, কারণে একটু কম্প্রোমাইজ করা লাগতেছে। কিন্তু খাতাতে তোমরা একবারে আনলিমিটেড জায়গা পাবা। এটা হচ্ছে তোমার শেষ। তো এই গেল হচ্ছে তোমার কি ফ্লো চার্টের জিনিসপাতি। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারি, পরের একটা সমস্যার সমাধান করব, তখন বুঝতে পারবা। এখন দেখো, এই ধাপের ক্ষেত্রে আমরা এখন অ্যালগোরিদম তৈরি করি। চলো, অ্যালগোরিদমের প্রথম ধাপ, অ্যালগোরিদমে কিন্তু আমরা এভাবে লিখি যে ধাপ প্রথমে ডিফাইন করি ধাপ একে আমরা কি করি, সেটা হইতেছে ইনপুট, বা তোমরা বলতে পারো শুরু করি। বেশিরভাগ টিচাররা পছন্দ করে শুরু করি লিখে। তারপর হচ্ছে তোমার ধাপ 2। ধাপ 2 এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, সেটা হচ্ছে ইনপুট এ বি সি। ওকে, এরপর আমরা কি করব, ধাপ 3 আমরা এরকম বারবার ধাপ দিতে থাকবো। এখন দেখো, আমাদের রাইট সাইডে কি ফ্লো চার্ট আছে না? এই রাইট সাইডে ফ্লো চার্টের কারণে আমাদের কিন্তু লেফট সাইডের ধাপগুলো লিখতে সুবিধা হইতেছে। তো এটা অবভিয়াসলি আমি রিকমেন্ড করবো যে যখন তুমি তোমার পরীক্ষায় এক্সাম দিবা, তখন তুমি চেষ্টা করবা যে রাইট সাইডে তোমার কি বলে এরকম ইগুলা তৈরি করতে, মানে যে এরকম যে ফ্লো চার্ট আছে এগুলো লিখে রাখার, তাহলে তোমার এরকমভাবে বুঝতে সুবিধা হবে। তারপর দেখতে হবে যে বি ইজ গ্রেটার দেন এ দেখা বা চেক করা, বা কি বলে যাচাই করা। যদি সত্য হয় তাহলে ধাপ 4, তাহলে পরবর্তী ধাপ। আচ্ছা, যদি ধরো ধাপ 4-এ আসি, এখন এগুলো অনেক বড় একটা ধাপ হবে। যেমন হচ্ছে তোমার এখন সি, যেমন বলতে পারে যে বি ইজ গ্রেটার দেন, যদি সি হয় তাহলে সি সত্য হয়, যদি সত্য হয় তাহলে বি বড়, অন্যথায় সি বড়। ধাপ 4 গেল। ধাপ 5। আচ্ছা, এখানে একটা কথা আছে যে দেখো,
তোমার তো এই যে এখানে কি ধাপ 3-এর মধ্যে 2টা শর্ত হইতে পারে, তাই না? তো তুমি এখানে কি করবা, পরবর্তী ধাপ যদি তোমার হচ্ছে সত্য হয় তাহলে এখানে কি ধাপ 4-এ যাব, আর যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে কি ধাপ 5-এ যাব, পরবর্তী ধাপে যাব। ধাপ 5-এ আমরা কি চেক করব, সেটা হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন সি। এখন দেখবো যে এ ইজ গ্রেটার দেন সি সত্য হলে এ বড়, আর যদি মিথ্যা হয় তাহলে সি বড়। তো এইভাবে করে আমরা হচ্ছে মেনলি করি। এটা আমি জানি এর একটু কনসেপ্টটা সহজ হলে এটা একটু তোমাদের প্র্যাকটিসের দরকার। তো একটু নিজেরা একটু ভালো মতো তোমরা বই থেকে দেখে নিও, বা এখনই তোমরা হচ্ছে ভিডিওটাকে পজ করে তোমরা হচ্ছে করো, প্র্যাকটিস করে নাও।